আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে প্রত্যেক ভোটারের জন্য ভোটার আইডি বাধ্যতামূলক করা হবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রত্যেকটি ভোটের জন্য ভোটার আইডি আবশ্যক, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি এই বিষয়ে একটি নির্বাহী আদেশ দিচ্ছি। তিনি আরও বলেন, ডাকযোগে ভোট দেওয়া নেওয়া বন্ধ থাকবে। শুধুমাত্র যারা খুব অসুস্থ এবং অনেক দূরে বসবাসরত সামরিক সদস্যদের জন্য এই সুবিধা থাকবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন এবং এখনও দাবি করে যাচ্ছেন যে 2020 সালের নির্বাচনে তার পরাজয় ব্যাপক জালিয়াতির ফল। এছাড়া তিনি ও তার রিপাবলিকান সমর্থকেরা প্রায়ই এমন অভিযোগ তোলেন যে অনিবন্ধিত বিদেশিরা ব্যাপক হারে ভোট দেয়, যদিও এমন ঘটনার প্রমাণ খুবই কম এবং এটি আইনত অপরাধ। ট্রাম্প বহু বছর ধরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে কাগজের ব্যালট এবং হাতে গোনা পদ্ধতির পক্ষে কথা বলে আসছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং যন্ত্রের চেয়ে কম নির্ভরযোগ্য। চলতি আগস্ট মাসের শুরুতেও ট্রাম্প ঘোষণা দেন যে তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই ডাকযোগে ভোট ও ভোটিং মেশিন ব্যবহারের অবসান ঘটাতে নির্বাহী আদেশ জারি করবেন। যদিও যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা রাজ্যভিত্তিক হয়ে থাকে এবং প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আগামী 3 নভেম্বর 2026 সালের নির্বাচন হবে ট্রাম্পের ঘরোয়া ও বৈদেশিক নীতির ওপর প্রথম জাতীয় জনমত যাচাই, যেহেতু তিনি জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। ডেমোক্র্যাটরা এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের রিপাবলিকানদের আধিপত্য ভাঙার চেষ্টা করবে, যাতে ট্রাম্পের ঘরোয়া পরিকল্পনাগুলো আটকে দেওয়া যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার হয়ে কোরিয়ান সেনারাও লড়েছেন, যা অনেকের কাছে হয়তো অজানা। সেই যুদ্ধে নিহত শহীদ সেনাদের পরিবারের আত্মত্যাগ ও অপূরণীয় ক্ষতির কথা ভুলে যাননি তাদের দেশের সর্বোচ্চ নেতা। তাদেরকে সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধের মাটিতে প্রাণ দেওয়া উত্তর কোরিয়ার সেনাদের শহীদ আখ্যা দিয়ে তাদের পরিবারকে সুন্দর জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত সেনাদের আত্মত্যাগের জন্য তিনি তাদের পরিবারকে প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার কিম জং উন এই সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্যমতে সেখানে কিম বলেন, আমি দুঃখিত, এই মূল্যবান জীবনগুলোকে রক্ষা করতে পারিনি। তারা আমাদের দেশের সম্মান রক্ষায় জীবন দিয়েছে। কিম আরও বলেন, এইসব সাহসী সেনা ও কর্মকর্তাদের বীরত্বের পেছনে রয়েছে তাদের পরিবারের অনুপ্রেরণা। তোমরা বিশ্বের শ্রেষ্ঠ দেশপ্রেমিক, সংগ্রামী ও ন্যায়পরায়ণ মানুষ। পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা কখনো আমার কাছে চিঠি লেখেননি, কিন্তু আমি বিশ্বাস করি তারা তাদের প্রিয় সন্তান ও পরিবারকে আমার উপর ভরসা করে রেখে গেছে। কিম জানান, এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ রক্ষা পেয়েছে সেই দেশে তাদের পরিবারকে সুন্দর জীবন দেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে দেখা যায়, নিহত সেনাদের পরিবারের সামনে গভীরভাবে নত হয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কিম। এ সময় অনেকেই আবেগে ভেঙে পড়েন। এই সাক্ষাৎকারটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বীকার করল রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে তাদের সেনারা মোতায়েন ছিল এবং সেখানেই তারা প্রাণ হারিয়েছে। এপ্রিল মাসে কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে এই সেনা মোতায়েনের বিষয়টি প্রকাশ করেন। শনিবার উত্তর কোরিয়ার টেলিভিশনে 25 মিনিটের একটি তথ্যচিত্র প্রচারিত হয়, যেখানে অপারেশন ক্রুক্স লিবারেশন নামের অভিযানে অংশ নেওয়া সেনাদের ভিডিও দেখানো হয়। ভিডিওতে দাবি করা হয়, এই অভিযানে তারা রুশ সীমান্ত থেকে ইউক্রেনীয় বাহিনীকে মোকাবিলা করে তাদের হটিয়েছে।
তবে রয়টার্স ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। তথ্যচিত্রে বলা হয়, গত বছরের আগস্টে কিম রাশিয়া সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন। কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার 2 মাস পর এই সিদ্ধান্ত আসে। এই চুক্তিতে যে কোনো শত্রুর আক্রমণের বিরুদ্ধে একে অপরকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আগামী সপ্তাহে চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে কিম ও পুতিন আবারও দেখা করবেন। এটি হবে 2 বছরে তাদের তৃতীয় বৈঠক। ইতোমধ্যে হয়ে যাওয়া বৈঠকগুলো দুই দেশের সামরিক জোটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। উত্তর কোরিয়া ও রাশিয়া এখনও প্রকাশ্যে সেনা মোতায়েনের সংখ্যা বা নিহতদের সঠিক হিসাব জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়ার মোতায়েনকৃত 15,000 উত্তর কোরিয়ান সেনার মধ্যে অন্তত 600 জন নিহত হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী এই সংখ্যাটা হতে পারে 6,000-এরও বেশি। ইউক্রেনে রাশিয়ার বিপুল ড্রোন হামলার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন যে তারা রাশিয়ায় সর্বাত্মক গভীর আঘাত হানার পরিকল্পনা করছেন। গত রাতে রাশিয়ার আক্রমণে 60,000 ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। রাশিয়া রাতভর 142টি ড্রোন দিয়ে ইউক্রেনের 14টি অঞ্চলে ব্যাপক হামলা চালায়। ওদেশার 4টি শক্তি স্থাপনায় আঘাতের ফলে 29,000 মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছেন। চর্নোমর্স্ক বন্দর শহরে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে, যেখানে একজন আহত হয়েছেন। সামরিক প্রধান জেনারেল অলেকজান্দ্র সিরস্কির সাথে বৈঠকের পর জেলেনস্কি এক্সে নিশ্চিত করেছেন যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর আঘাত হানবে। তিনি বলেছেন, রাশিয়াকে বুঝতে হবে যে আগ্রাসনের পরিণতি কী হবে। Україна, безперечно, готова до цього. Але єдине, що робить Росія, це вкладається у подальшу війну. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ অব্যাহত থাকার জন্য ইউরোপকে দায়ী করছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে মনে হচ্ছে। গত বছর রাশিয়া ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করেছে। এবারের আক্রমণে পোলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। তারা নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফ্লামিঙ্গো ব্যবহার করছে বলে জানা গেছে। রাশিয়ান সূত্র দাবি করেছে যে তারা গত 24 ঘন্টায় 112টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে যে তারা 510টি ড্রোনের মধ্যে 510টি এবং 45টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 38টি ধ্বংস করেছে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষই শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ তীব্র করেছে। শীত আসার আগে রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ধ্বংসের কৌশল অব্যাহত রেখেছে, যখন ইউক্রেন পাল্টা আঘাতে রাশিয়ার তেল ও জ্বালানি খাতে আঘাত হানছে। সবাই জানে যুদ্ধ থেমে নেই, হুথিদের আক্রমণ আসবেই এটাও নিশ্চিত, কিন্তু কবে কোথায় আসবে সেই নিয়ে ছিল দোলাচল। হঠাৎ খবর এলো ইয়েমেন থেকে ছোড়া হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল নয়, গিয়ে পড়েছে সৌদি আরবের মাটিতে। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল মধ্যপ্রাচ্যের আগুন শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় করেনি, বাজেনি সাইরেন, কারণ ক্ষেপণাস্ত্রটি গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়। হিব্রু গণমাধ্যম জানিয়েছে সৌদি আরবে ভেঙে পড়ে এই মারণাস্ত্র। এদিকে কয়েক ঘন্টা আগেই ইসরায়েল টার্গেটেড স্ট্রাইক চালিয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়। সেখানে নিহত হন হুথিদের একাধিক সামরিক ও রাজনৈতিক কমান্ডার। প্রতিশোধের জ্বালাতেই সম্ভবত এই হামলা চালানো হয়। হুথি আন্দোলন নতুন কিছু নয়। ইরানের সমর্থনে তারা 1 দশকের বেশি সময় ধরে সৌদি জোট ও ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা আরও সরব হয়।
তখন থেকেই ইসরায়েলমুখী জাহাজে হামলা, ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ বাড়াতে থাকে তারা। তথ্য বলছে 2024 সালের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলমুখী অন্তত 72টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 23টি ড্রোন ছোড়া হয়েছে, কিন্তু অনেকগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিছু প্রতিহত করেছে ইসরায়েল, আবার কিছু সৌদি বা লোহিত সাগরের আকাশে বিস্ফোরিত হয়েছে। সামরিকভাবে ফল না পেলেও রাজনৈতিক বার্তা দিতেই এমন হামলা চালাচ্ছে হুথিরা। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই আক্রমণের মূল উদ্দেশ্য নিজেদের মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তি হিসেবে তুলে ধরা এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দেওয়া। ইসরায়েলকে সামরিকভাবে না হলেও রাজনৈতিকভাবে চাপে রাখতে চাইছে তারা, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও দূরত্বের কারণে এসব হামলা বারবার অকার্যকর হচ্ছে। এই ব্যর্থ হামলার কারণে অনেক সময় হুথিদের নিজস্ব শত্রুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন এবার ক্ষেপণাস্ত্র পড়েছে সৌদি আরবে, যে সৌদি আরবের সঙ্গেই হুথিদের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত চলছে। ফলে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হলেও আঞ্চলিক উত্তেজনা আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের আকাশটাই আজও অনিশ্চিত। গাজায় যুদ্ধ থামেনি, লেবাননের সীমান্তে চলছে গোলাগুলি, আর ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝে মাঝে সৌদির মরুভূমিতে পড়ছে। প্রতিটি হামলার পেছনে আছে প্রতিশোধ আর শক্তি প্রদর্শনের রাজনীতি। আজকের এই ব্যর্থ ক্ষেপণাস্ত্র হয়তো নতুন কোনো ক্ষতি আনেনি, কিন্তু এটি স্পষ্ট করে দিয়েছে সানা, গাজা, তেল আবিব কিংবা রিয়াদ সবই এখন একই অগ্নিস্রোতের সঙ্গে বাঁধা। তারিখটি ছিল 16 জুন, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের চতুর্থ দিন। একটি পাহাড়ের পাদদেশে মাটির 100 ফুট গভীরে তৈরি করা বাংকারে জরুরি বৈঠকে বসেছিলেন ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা। বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে যারা অংশ নিয়েছিলেন তাদের কারো কাছে ছিল না মোবাইল ফোন। সবাই আলাদা আলাদা গাড়িতে করে ওই বাংকারে গিয়েছিলেন, কিন্তু সব ধরনের সতর্কতা সত্ত্বেও বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েলি যুদ্ধবিমান বাংকারের উপর 6টি বোমা ফেলে। লক্ষ্যবস্তু ছিল বাংকারে প্রবেশ ও বের হওয়ার 2টি দরজা। সেদিন বাংকারের ভেতরে থাকা কেউ হতাহত হননি, কিন্তু বৈঠক শেষে দেখা যায় দরজার আশেপাশে কয়েকজন প্রহরীর লাশ পড়ে আছে। ওই হামলা ইরানের গোয়েন্দা ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে। অল্প সময়ের মধ্যেই ইরানি কর্মকর্তারা ভয়াবহ ধরনের নিরাপত্তা ঘাটতির খবর পান। মূলত ইসরায়েলি বাহিনী ইরানি নেতাদের বাংকার বৈঠকের তথ্য পেয়েছিল দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে। ওই দেহরক্ষীরা নেতাদের সঙ্গে বাংকারে গিয়ে বাইরে অপেক্ষা করছিল। দেহরক্ষীদের ফোন ট্র্যাক করার বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি। এটি ছিল ইসরায়েলের বড় ধরনের গোয়েন্দা তৎপরতা। তাদের লক্ষ্য ছিল সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানানো। এক্ষেত্রে গোয়েন্দারা সফলও হয়েছিল। 12 দিনের ওই সংঘাতের সময় ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করে হত্যা করা হয়েছিল কেবল তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন ট্র্যাক করে। নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পরও ইরান ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তারা জানান, শীর্ষ নেতাদের নিরাপত্তা রক্ষীরা তাদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার উদ্বেগকে কোনো গুরুত্বই দেয়নি। তারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট দিত। এর ফলে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা পারমাণবিক বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের গতিবিধি শনাক্ত করে ফেলে। জুনের সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে এসব কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাসাম কারিমি বলেন, কোথাও যাওয়ার সময় জ্যেষ্ঠ ও সেনা কর্মকর্তারা তাদের মোবাইল ফোন সঙ্গে নিতেন না, কিন্তু তাদের দেহরক্ষী ও গাড়ির চালকেরা ফোন ব্যবহার করতেন, যারা সতর্কতামূলক কোনো বার্তাকে বলা চলে গুরুত্বই দেয়নি। সংঘাত চলাকালে বাংকারের শীর্ষ নেতাদের বৈঠক ও ইসরায়েলের হামলার বিষয়ে নিউ ইয়র্ক টাইমস জানতে পেরেছে 5 জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে। তাদের মধ্যে 2 জন ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য। এছাড়া ইসরায়েলের 9 জন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে গণমাধ্যমটি। চলতি মাসে ইরান এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড
কার্যকর করেছে। তার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল। 3 জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং বিপ্লবী গার্ডের এক সদস্য জানিয়েছেন, ইরান অনেকটা নীরবে সেনাবাহিনী, গোয়েন্দা ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও গৃহবন্দী করেছে। তারা গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন। তাদের সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি ইসরায়েল স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। ইসরায়েলের কর্মকর্তাদের মতে 2022 সালের শেষের দিকে ইরানের জ্যেষ্ঠ পারমাণবিক কর্মকর্তাদের ট্র্যাক করা শুরু হয়। গত বছরের অক্টোবরের মধ্যে তাদের হত্যা করার বিষয়টি বিবেচনা করা হয়েছিল, কিন্তু এটি করলে তৎকালীন মার্কিন প্রশাসনের সঙ্গে বিরোধ তৈরি হতে পারত। এই কারণে ওই অভিযান স্থগিত রাখা হয়, তবে গোয়েন্দা তৎপরতা থেমে থাকেনি। গোয়েন্দারা গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের জুন পর্যন্ত ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নথি পর্যালোচনা করে। প্রথমে লক্ষ্য ছিল 400 জনকে হত্যা করা, পরে সেটি 100 জনের নামিয়ে আনা হয়। এসব নথি মোসাদ ইরানের পারমাণবিক আর্কাইভ থেকে চুরি করেছিল। তেল আবিবের এক কর্মকর্তা বলেন, ইরানি কর্মকর্তাদের হত্যার জন্য ইসরায়েলের অভিযানের নাম ছিল অপারেশন রেড ওয়েডিং। এই নামটি নেওয়া হয়েছিল জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের একটি এপিসোড থেকে। এর আওতায় প্রথম লক্ষ্য ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বিপ্লবী গার্ডসের নবনিযুক্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, শত্রুপক্ষের গোয়েন্দারা প্রযুক্তি, স্যাটেলাইট ও ইলেকট্রনিক ডেটার মাধ্যমে সব ধরনের তথ্য সংগ্রহ করে। এসব প্রযুক্তির মাধ্যমে তারা সহজেই লক্ষ্যবস্তুকে শনাক্ত করে, এমনকি কণ্ঠস্বর ও ছবিও সংগ্রহ করে। ইরানে বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে নিরাপত্তা আরও জোরদারের চেষ্টা করা হচ্ছে। দেহরক্ষীদের মোবাইল ফোন ব্যবহারেও সতর্ক থাকতে বলা হয়েছে। দেশটিতে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয়। এই অ্যাপ ব্যবহারেও সতর্ক করা হয়েছে। বিশ্বের শান্তির পাল্লা যেন নতুন করে ওলটপালট হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুঙ্কার দিয়ে শুল্কযুদ্ধ চালাচ্ছেন, তখন ইউরেশিয়া ও এশিয়ার শক্তিগুলো জড়ো হয়েছে চীনের তিয়ানজিনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিচ্ছেন 20-এর বেশি রাষ্ট্রপ্রধান। একদিকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদী, পাশাপাশি ইরান, পাকিস্তান, তুরস্ক সহ আরও অনেক দেশ। প্রশ্ন উঠছে, এ সম্মেলন কি শুধু আঞ্চলিক সহযোগিতা, নাকি ট্রাম্পের নেতৃত্বাধীন পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে পাল্টা ভারসাম্য তৈরি? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর বলেছিলেন, যাদের লক্ষ্য এক, পাহাড় সমুদ্রও তাদের আলাদা করতে পারে না। হয়তো তখন কথাটা কেবল কূটনৈতিক সৌজন্য মনে হয়েছিল, কিন্তু 1 বছর পর বাস্তবতা বদলে গেছে। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বাণিজ্য নীতি এশিয়া ইউরেশিয়ার অনেক দেশকে আরও ঘনিষ্ঠ হতে বাধ্য করেছে। এবার চীনের তিয়ানজিনে হচ্ছে এসসিও সম্মেলন, যেখানে উপস্থিতি সবচেয়ে বড় পরিসরে। তিয়ানজিনে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের শীর্ষ নেতারা। এছাড়া তুরস্কের এরদোয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপালের নেতারাও যোগ দিচ্ছেন। উপস্থিত থাকবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আসিয়ান মহাসচিবও। সংখ্যার বিচারে এটা গত 1 দশকের অন্যতম বড় বহুপাক্ষিক শীর্ষ সম্মেলন। এবছর সম্মেলন হচ্ছে এক উত্তেজনাপূর্ণ সময়ে। ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় ইসরায়েলের হামলা থামেনি, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সংকট তীব্র। এর ওপর ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক বসিয়ে বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকম্প ঘটিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই অস্থির বিশ্বে এসসিও সম্মেলন হচ্ছে বিকল্প শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে চীন ও রাশিয়া দেখাতে চাইবে তারা এককভাবে নয়, বরং বহু মেরুকরণ বিশ্বে স্থিতিশীল শক্তি।
развиваются туристические. Мы тесно координируем наш. তবে সব দেশ একই দৃষ্টিভঙ্গি নেয় না। ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া চাইছে সবাইকে নিজের পাশে পেতে, কিন্তু ভারত সেখানে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, আবার ইউক্রেনের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। একইভাবে ইসরায়েল গাজা ইস্যুতেও বিভাজন দেখা গেছে। ভারত যৌথ বিবৃতিতে সই করেনি, আর ভারত পাকিস্তান সম্পর্ক তো এমনিতেই তিক্ত। ফলে এই জোট একমুখী নয়, বরং ভিন্ন স্বার্থে একই ছাতার নিচে আসা দেশগুলোর সমষ্টি। ট্রাম্প একসময় ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বিরোধী জোট বলেছিলেন। এবার তার নজর এসসিওর দিকে, কারণ ভারত এখানে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, আর এটাই ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। বিশেষ করে মোদি ও শি জিনপিং এর বৈঠক যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ক্যালকুলেশন পাল্টে দিতে পারে। বিশ্লেষক আলেহান্দ্রো রেইজেস মনে করেন, ওয়াশিংটন শুধু ভারতের দিকেই তাকিয়ে থাকবে না, বরং পাকিস্তান, ইরান, রাশিয়া, এমনকি তুরস্ক ও আসিয়ান দেশগুলোর ভূমিকাও খেয়াল করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, চীনের নেতৃত্ব এসসিও কি সত্যিই পশ্চিমা প্রভাবের পাল্টা শক্তি হয়ে উঠছে, নাকি এটি শুধুই একটি আঞ্চলিক মঞ্চ যেখানে মতবিরোধের ভেতর দিয়েই সম্পর্কগুলো নতুনভাবে গড়ে উঠছে? নিশ্চিতভাবে বলা যায়, ট্রাম্পের শুল্ক যুদ্ধ এশিয়া ইউরেশিয়ার দেশগুলোকে কাছাকাছি টেনে এনেছে। তবে এই ঘনিষ্ঠতা কতটা টেকসই হবে আর বিশ্ব রাজনীতির পাল্লা কতটা বদলাবে, তার উত্তর মিলবে হয়তো আগামী বছরগুলোর সম্মেলনে। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের তেতে উঠল হুতি বিদ্রোহীরা। ঘোষণা দিল প্রতিশোধের। প্রতিশোধের অংশ হিসেবে এবার তারা ছুড়ে দিল ক্ষেপণাস্ত্র। লক্ষ্য করল ইসরায়েল তেলবাহী জাহাজ স্কারলেট রেকে। লোহিত সাগরে এই হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। হুতিদের নৌবাহিনী উত্তর লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে ইসরায়েলি জাহাজে, এমনটাই দাবি করে হুতিরা। যদিও জাহাজের ক্রুরা জানায় তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও হামলার কবলে পড়া জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে, তবে এই ঘটনার পর আবারও প্রমাণ হলো মার্কিন নেতৃত্বাধীন জোটের নৌ পহরার পরও থামানো যাচ্ছে না হুতিদের হামলা। হুতিদের এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের হুমকি। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী। হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাতি আল মাসাদ ঘোষণা দিয়েছেন, এ রক্তের বদলা নেবেই তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য এই হামলাকে বড় ধরনের সাফল্য হিসেবেই দেখছেন। তিনি দাবি করেছেন, হুতি সরকারের মেরুদণ্ড আমরা ভেঙে দিয়েছে ইসরায়েল, তবে এটি কেবল শুরু। সানায়ের প্রতিটি শীর্ষ নেতাকে টার্গেট করা হবে বলেও আগাম বার্তা দেন তিনি। অন্যদিকে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি পাল্টা ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের হয়ে যে কোনো বিশ্বাসঘাতক কাজ করলে তার কোনো রক্ষা নেই। তিনি সতর্ক করেছেন, তাদের প্রতিরোধ থামবে না, বরং আরও বিস্ফোরক আকারে সামনে আসবে। এদিকে জাতিসংঘ উদ্বেগ জানিয়ে বলছে, হুতিরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘ কার্যালয়ে হানা দিয়ে অন্তত 11 কর্মীকে আটক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন। 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুতিরা। গাজায় যুদ্ধবিরতির পর হুতিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয়।
বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর মতো ইসরায়েল এখন হুতিদের নেতৃত্ব কাঠামো ভেঙে ফেলার কৌশল নিয়েছে। তবে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়ে দিল, শুধু নেতাদের হত্যা করলে হুতিদের প্রতিরোধ থামবে না, বরং এই আঘাত হয়তো আরও বড় আঞ্চলিক সংঘাতের দ্বার খুলে দিতে পারে।